স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। বলুন কি বলছেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন আমি এখনো শেয়ার করিনি, এবার দেখতে পাবেন। আচ্ছা। স্যার আপনার ওই নাম্বারটাতে একটা পাঠিয়েছিলাম, দেখেছিলেন ওটা? আমি এখনো দেখতে পাইনি, সময় পাইনি, আমি দেখি আপনাকে কি কি আচ্ছা, পাঠিয়েছেন আপনি। ওই একটা করেছি আর কি। আচ্ছা, শখ। সব খুব সুন্দর। আমি দেখে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে, আপনারা অনেকে লিখেছেন গ্রুপের মধ্যে অনেক কিছু, মানে আমি যে টাস্ক দিয়েছিলাম সেগুলো লিখে পাঠিয়েছেন। এবার এই লাইভ ক্লাসে আমরা যদি এগুলো আলোচনা করি, আমাদের ভুল ভ্রান্তি কোথায় আছে বা কোথায় আমাদের বুঝতে অসুবিধা, এগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন তো একদম স্পষ্টভাবে? আচ্ছা, আমাদের যে ডেট অফ বার্থটি হ্যাঁ স্যার, দেওয়া দেখা ছিল, যাচ্ছে। হ্যাঁ, যে ডেট অফ বার্থটি দেওয়া ছিল ঐশী সেন, 12/1/2000, মেদিনীপুর 5টা 10-এ জন্ম, এই তো। তো এটার ছক কি বেরিয়েছে, এটার জন্ম ছক যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এই ছকটি। এটি পাঠিয়েছেন হরেন্দ্র মনোজিৎ বাবু, তাই তো? আচ্ছা। আচ্ছা, এটা কি ওই ছকটাই? হ্যাঁ স্যার, এটা অন্য ছক। এটা অন্য ছক না? হ্যাঁ, এটা অন্য হ্যাঁ ছক। হ্যাঁ। এটা তো অন্য ছক মনে হচ্ছে। আচ্ছা। স্যার তার নিচেটা, স্যার স্যার তার নিচেরটা আছে। হ্যাঁ, স্যার তার নিচেরটা আছে, নিচেই আছে, তার তার নিচেই আছে। নিচে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার এইটা বাদ দিয়ে স্যার একটা। হ্যাঁ হ্যাঁ, এইটাই স্যার, এইটাই। হ্যাঁ, এই ছকটি। তো দেখুন, সবাই লেখা বুঝতে পারছেন তো? যে কেউ আনমিউট থাকুন, আমি মাঝে মধ্যেই কিছু প্রশ্ন করব, সেগুলো উল্লেখ করবো, উত্তর দেবেন আমাকে। দেখুন, এই যে ছকটা আমরা দেখছি, এখানে কে কোথায় বসে আছে প্রথম দেখব। তো দেখতে পাচ্ছি যে লগ্নটা হচ্ছে ধনু লগ্ন, সেই লগ্নে বসে আছে বুধ এবং রবি। আচ্ছা, বুধ এবং রবি একত্রে থাকলে কি যোগের সৃষ্টি হয়, কোন যোগ তৈরি হয়? বুধাদিত্য। বুধাদিত্য যোগ, খুব সুন্দর। দ্বিতীয় কেতু বসে আছে, তৃতীয় চন্দ্রমঙ্গল। চন্দ্র যেহেতু কুম্ভে বসে আছে তাই এর কুম্ভ রাশি হলো। আচ্ছা, চন্দ্রমঙ্গল একত্রে থাকলে কি যোগ তৈরি হয়? কে বলতে পারবে এটা? চন্দ্রমঙ্গল এক ঘরের একসঙ্গে থাকলে কোন যোগের সৃষ্টি হয়? চন্দ্রমঙ্গল যখনই এক ঘরে থাকে তখন লক্ষ্মী যোগের সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, তৃতীয় হয়ে গেল। চতুর্থ ঘরটা ফাঁকা, কেউ বসে নেই। পঞ্চম ঘরে দেখতে পাচ্ছি যে বৃহস্পতি এবং শনি বসে আছে, কিন্তু সেখানে আবার শনি নিচ অবস্থায়, নিচস্থ হয়ে বসে আছে। ষষ্ঠ ঘর ফাঁকা, কেউ নেই। সপ্তম ঘর, আচ্ছা সপ্তম ঘরটাও পুরো ফাঁকাই আছে, হ্যাঁ সপ্তম ঘরটাও ফাঁকা। অষ্টম ঘরে রাহু বসে আছে। অষ্টমে রাহু থাকলে কি যোগ হয়? কে বলবে এটা? যে কেউ একজন আনমিউট থাকুন আপনারা। আচ্ছা, এটা লিখেছে কে? মনোজিৎবাবু আপনি লিখেছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি আনমিউট থাকুন। অষ্টমে রাহু বসে আছে, কোন যোগ তৈরি হলো? স্যার যোগটা স্যার বলতে পারবো না তো, অষ্টমে রাহু আছে বলে ইয়ে করতে পারবো, কিন্তু যোগটা যাই না স্যার। অষ্টমে রাহু খারাপ ফল দেবে না ভালো ফল দেবে? খারাপ ফল দেবে। খারাপ ফল দেবে। আমি একটা কথা বারবার বলেছিলাম, যখনই পঞ্চম অষ্টম বা রবির সঙ্গে বা রবির নক্ষত্রে বা রবি রাহুর নক্ষত্রে থাকবে তখন পিতৃদোষের সৃষ্টি হয়। মনে পড়ছে? বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার। হ্যাঁ, তাহলে এখানে অষ্টমে রাহু বসে আছে অর্থাৎ পিতৃদোষ তৈরি করেই দিল। নবম ঘর, নবম ঘরটা ফাঁকা, দশম ঘরটাও ফাঁকা।
একাদশ ঘরটাও দেখছি ফাঁকাই আছে, দ্বাদশে শুক্র বসে আছে। আচ্ছা, তাহলে আমাদের ছকে মোটামুটি দেখে নিলাম কোথায় কোন গ্রহ বসে আছে। এইবার আপনার বিচারটা আমরা করবো যে বিচারে, হ্যাঁ এবার পুরো ছকটা যদি পড়ি সেখানে কি লিখেছেন। জাতকের পরিচয় ঠিক আছে, জন্মস্থান মেদিনীপুর, টাইম অফ বার্থ এটা ঠিক আছে, ডেট অফ বার্থ আছে, নাম আছে, ঠিক আছে এটা। আচ্ছা, পক্ষ শুক্ল তিথি পঞ্চমী, মানে শুক্ল পঞ্চমী তিথি। এত এত এভাবে লেখার দরকার হয় না, পক্ষ আলাদা তিথি আলাদা লিখতে হয় না। আমি শুধু তিথি লিখবো, তিথির সঙ্গে যোগ করে দেবো সুপঞ্চমী বা কৃপঞ্চমী, তাহলে বুঝে যাবো যে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ। এত ডিটেলস লেখার প্রয়োজন হয় না। ঠিক স্যার। হ্যাঁ, তারপর নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ঠিক আছে, বুধবার। আচ্ছা, যোগ বরিয়ান যোগ, বালবকরণ, রাশি কুম্ভ, লগ্ন ধনু, বাহ খুব সুন্দর। বর্ণ শূদ্র, যোনি সিংহ, গণ মানব, বৈশ্য মানব, আচ্ছা, নারী আদি, লগ্ন ধনু, নক্ষত্র বৃহস্পতি। দেখুন আপনি এখানে লগ্নটা দুবার রিপিট করেছেন, এদিকেও লগ্ন লিখেছেন, ডান দিকে লগ্ন লিখেছেন। এটা দরকার হয় না, একবার লিখলেই হয়। নক্ষত্র শনি বৃহস্পতি, ব্যাস ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি দশা দিয়ে বিচার শুরু করেছেন। দশা, শনির দশা চলছে বর্তমানে। এই দশা 24/12/27 পর্যন্ত চলবে। বর্তমানে শনি রাহুর বিংশোত্তরীয় দশা চলছে। এই দশা চলবে 12/6/25 পর্যন্ত। তারপর চলবে শনি বৃহস্পতির বিংশোত্তরীয় অন্তর্দশা, যা চলবে 24/12/27 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমাদের বিচার করতে হবে বর্তমানটা বিচার করতে গেলে আমরা কি দেখবো যে এই মুহূর্তে দশা এবং অন্তর্দশায় কে আছে। তাহলে এই মুহূর্তে দশা চলছে শনির, তাই তো? হ্যাঁ স্যার। শনির সঙ্গে রাহুর অন্তর্দশা, হ্যাঁ স্যার। এটা 12/6/25 অর্থাৎ জুন মাসের 12 তারিখ পর্যন্ত চলছে। শনির সঙ্গে রাহুর দশা যখনই চলবে তখনই জানতে হবে প্রবলেম আসবে। এবার যদি আপনি যেখানে কেপি ঢুকিয়েছেন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, এটা নাম্বার লিখেছেন। শনির নাম্বার হয়েছে 2, 4, 3, 6, 11, 12, 3, 8। রাহুর নাম্বার লিখেছেন 3, 7, 8, 2, 3, 4, 9। দেখুন এইখানে একটা জিনিস শিখিয়ে দিই, এই শনির মধ্যে আপনি নাম্বার 3 নাম্বারটাকে দেখুন দুবার রিপিট করেছেন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। দুবার লিখতে হয় না, একবার লিখলেই হবে। আচ্ছা। একবার লিখলে আমরা বুঝে যাবো যে হ্যাঁ। এবার এটা বোঝানোর জন্য আপনি 3-এর মাথায় স্কোয়ার দিতে পারেন। 3-এর একটা স্কোয়ার দিলাম যে 3টা দুবার আছে, সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। কারণ যে সংখ্যাটা ঠিক আছে। বারবার রিপিট হবে, দুবার তিনবার রিপিট হবে, তার ক্ষমতাটা বেশি হবে। কেমন? তাহলে ঠিক স্যার। 3 এখানে দুবার রিপিট আছে মানে 3-এর ক্ষমতাটা বেশি আছে। আচ্ছা, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 11 আছে, 8 আছে, ব্যাস এটা শনির নাম্বার। রাহুর মধ্যেও 3টা দুবার দেখতে পাচ্ছি, শনির মধ্যেও 3টা দুবার দেখতে পাচ্ছি। অতএব 3 সংখ্যাটা, 3 নাম্বার ঘরটা খুব শক্তিশালী ঘর, প্রবল। 3 নাম্বার ঘর থেকে আমরা কি বিচার করি? 3 নাম্বার ঘর থেকে আমরা সাহস বিচার করি, পরাক্রম বিচার করি, ভাতৃঘর বলি, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। 3 নাম্বার ঘরটা এই দশা চলাকালীন ব্যক্তির প্রচন্ড পরিমাণে স্ট্রং হবে। 3 নাম্বার ঘর থেকে যা লাভ ও সবটাই পাবে। আচ্ছা, তারপরে রাহুর মধ্যে আর কি নাম্বার পাচ্ছি? 7 কে পাচ্ছি, 8 কে পাচ্ছি, 2 কে পাচ্ছি, 4 পাচ্ছি, 1 পাচ্ছি, 9 পাচ্ছি। 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, 1 নাম্বারটা রাহু এবং শনির মধ্যে মাত্র একবারই আছে, অতএব 1 নাম্বার ঘরে শক্তি কম। 2 নাম্বার ঘরটা দেখতে গেলে 2 নাম্বার ঘর শনির মধ্যে আছে, রাহুর মধ্যে আছে, একটু পাওয়ারটা বাড়লো 2 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরটা শনির মধ্যে দুবার, রাহুর মধ্যে 2 বার, অর্থাৎ 4 বার 3 কে পাচ্ছি। 3-এর পাওয়ার সব থেকে হ্যাঁ। বেশি। 7 নাম্বারটাকে শুধুমাত্র রাহুর মধ্যেই দেখা যাচ্ছে, 7 নাম্বারের বলটা কম। 8 নাম্বারটাকে আমরা রাহুতেও পাচ্ছি, শনিতেও পাচ্ছি, অতএব 8 নাম্বার ঘরটা প্রবল শক্তিশালী, কিন্তু 3-এর মতো অতটা না। আচ্ছা, তারপর 2 নাম্বার ঘরটাও দুদিকেই পাচ্ছি একবার করে, একটু শক্তিশালী হয়েছে। 3টাকে পেলাম। 4 নাম্বার ঘরটাকে দেখতে গেলে 4 নাম্বার ঘরটাও রাহুতেও আছে, শনিতেও আছে একবার করে, মোটামুটি মধ্যম প্রকার শক্তিশালী আছে। 9 নাম্বার ঘরটা কেবলমাত্র রাহুতে আছে, শনিতে নেই, অতএব 9 নাম্বার ঘরটাও দুর্বল। তাহলে এই যে এতগুলো ঘর আমরা পেলাম, এর মধ্যে কোন ঘরটা দুর্বল? এর মধ্যে 9 নাম্বার ঘরটা আর 1 নাম্বার ঘরটা আর এক তুলনামূলক দুর্বল ঘর। তার সঙ্গে সঙ্গে 11 নাম্বার ঘরটাও তুলনামূলক দুর্বল, তাই তো? যেহেতু একবার করে আছে। যেহেতু একবার করে আছে। হ্যাঁ, যেহেতু একটা স্যার, করে আছে, তাহলে এখান থেকে আমরা ছয়টাও স্যার একবার আছে। হ্যাঁ,
ছয়টাও একবার আছে, ছয়। হ্যাঁ ঠিক, ছয়টা একবার আছে, ছয়টাও তুলনামূলক দুর্বল আছে, ঠিক একদম ঠিক। এবার দেখুন এইখানে আমরা সর্বপ্রথম মাইনাস করবো, কি মাইনাস করবো না, যে যে ঘরের ফলগুলো জাতক খুব ভালোভাবে পাবে না সেই সেই ঘরগুলো আমরা এখান থেকে মাইনাস করব। তার মধ্যে কোন কোন ঘর পড়ছে? 1, 6, 9, 11। 1, 6, 9, 11 এই চারটে ঘরের ফল জাতক খুব একটা ভালোভাবে পাবে না। কোন ঘরের স্যার ফলগুলো 12 নাম্বারটাও তো ভালোভাবে একবার পাবে? আছে। 2 নাম্বারের ঘর ফলটা পাবে, 3 নাম্বারের ফলটা পাবে, 8 নাম্বারের ফলটা পাবে। ও আচ্ছা, 12 নাম্বারটা দেখতে পাচ্ছি আছে, 12 নম্বরের ঘরটা তুলনামূলক দুর্বল, খুব একটা ভালো ফল দেবে না, মানে অ্যাক্টিভ হতে পারবে না। এগুলো সরে গেল। এইবার যদি প্রশ্ন আছে যে কি জানতে চাইছে, জাতকের প্রশ্ন কি, যদি সে পড়াশোনা নিয়ে প্রশ্ন করে যে তার পড়াশোনা কেমন যায়, এই সময় সে একটা বড় কোনো পরীক্ষা দেবে, তার পরীক্ষাটা পাশ করতে পারবে কিনা বা উতরাতে পারবে কিনা, তাহলে পড়াশোনার নাম্বারটা কি? এডুকেশনের স্যার নাম্বার 9 11। হ্যাঁ স্যার বলছি স্যার। 2 4 9 11। 2, 4, 9, 11। 2, 4, 9, 11 কি পাচ্ছি আমরা? একটা নাই, আছে বাকি আছে স্যার। 2, 4, 9, 11 তো পাচ্ছি। হ্যাঁ স্যার, এইবার দুইও পাচ্ছি, দেখুন, চারও আছে, নয় স্যার। এইখানে এবার বিচার কতটা এবার সুন্দরভাবে আসে দেখুন। 2 নাম্বার ঘরটা কতটা প্রবল, 2 নাম্বার ঘরটা রাহুতেও আছে, শনিতেও আছে, অতএব 2 নাম্বার ঘরটা প্রবল আছে, তাহলে ঠিক আছে। 4 নাম্বার ঘরটাও রাহুতেও আছে, শনিতেও আছে, খুব ভালো, ঠিক আছে। অতএব পরিবার পড়াশোনা সাপোর্ট করবে, পড়াশোনাও ছেলে খুব ভালো করে মন দিয়ে পড়বে, অসুবিধা নেই। এবার আসছি 9 11, 9টা ভাগ্যের ঘর, 11 ঘরটা রেজাল্টের ঘর। 9 নাম্বার ঘরটা একবার আছে, অতএব ভাগ্য খুব একটা বেশি সাপোর্ট করবে না। রেজাল্টের ঘর 11 নাম্বার, রেজাল্টও খুব একটা বেশি সাপোর্ট করবে না, কিন্তু পড়াশোনা ভালো হবে, কারণ 2টাও প্রবল, 4টাও প্রবল, ফ্যামিলিগত সাপোর্ট খুব ভালো পাবে, পড়াশোনাও ছেলে একদম মন দিয়ে করবে। যেহেতু 11 ঘরটা একবার আছে আর 9 নাম্বার ঘরটা একবার আছে, এই জন্য ভাগ্য এবং প্রফিট বা রেজাল্টের জায়গাটা একটু নড়বড়ে থেকেই গেল কোথাও না কোথাও। ঠিকভাবে যদি এফোর্ট না দেয় ও কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে না। খুব ভালো রেজাল্ট করতে গেলে পরিশ্রমটা প্রচন্ড রকম করতে হবে। আমরা এটাও ভুলটা তো বলতে ভুলেছি, পারবো না, এটাও বলতে পারবো না রেজাল্ট খুব খারাপ ভুলটা করবে। ভুলেছি। হ্যাঁ, যেহেতু 11টা আছে এটাও বলবো না খুব খারাপ করবে, না খারাপ সে করবে না, কিন্তু ঠিকঠাক এফোর্ট না পেলে রেজাল্ট অবশ্যই খারাপ হতে পারে 11 থাকা সত্ত্বেও। কিন্তু এটা গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব, আর যাই হোক পড়াশোনা সে করুক না করুক, ফেল সে করবে না। 11 নাম্বারটা একবার হলেও তো আছে, আর 11কে ধ্বংস করবে কি 10 নাম্বার, 10 নাম্বারটা কোথাও নেই। অতএব ফেল সে করবে না, পাস সে করবেই, পড়াশোনা করুক আর না করুক, কিন্তু ঠিকঠাক এফোর্ট না দিলে ভালো রেজাল্ট করতে পারবে না। কেমন বোঝা গেছে? তাহলে আমরা যখন নাম্বারগুলো লিখে বিচার করব, ঠিক এইরকম ভাবে নাম্বারের বলবত্তা বিচার করব, নাম্বারটা কতবার করে স্যার রিপিট শেষে স্যার বিচার দিয়েছি স্যার, শেষে বিচার দিয়েছি শেষে। স্যার, বিচার করেছি আমি স্যার। আমি একটু সবটাই একটু আগে করবো, আগে যান স্যার। আমি বিচার আপনার করেছি বিচার সবটাই করবো, অসুবিধা নেই। স্যার। এইগুলো একদম প্র্যাকটিক্যাল ক্লাস, জানো তো, এখান থেকে অনেকে শিখতে পারবে। আচ্ছা, জাতকের লগ্ন ধনু, লগ্নাধিপতি বৃহস্পতি, ঠিক আছে, লগ্নে সূর্য থাকায় এদের যশ খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পায়, একদম ঠিক। আচ্ছা, লগ্নে যখনই রবি থাকবে তখন এর সঙ্গে একটা কথা অ্যাড করে দেবেন, লগ্নে রবি আছে বা রবির দৃষ্টি লগ্নে গিয়ে পড়েছে, অল্প বয়সেই কিন্তু এরা চোখের সমস্যায় ভুগবে, দৃষ্টিশক্তি ক্ষীণ হবে, চশমা উঠে যাবে অল্প বয়সে, এটা কিন্তু হবেই হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর কি লিখেছেন? লগ্নে, হ্যাঁ আর একটা জিনিস, লগ্নে যখন শনি আছে, এই রবি আছে, রবি যেখানেই থাকবে, আমি এটা বারবার বলেছি, 1 থেকে 12 নাম্বার ঘরের মধ্যে রবি যে ঘরেই থাকবে সেই ঘরটাকে রবি জ্বালায়, তাই তো? লগ্নে রবি আছে ঠিক। মানে ব্যক্তিকে সারা জীবনই কোনো না কোনো পরিস্থিতিতে কোনো না কোনো অবস্থা থেকে জ্বালিয়েই যাবে, এটাও ফ্যাক্ট। আচ্ছা, লগ্নে বুধ থাকায় জাতক জ্ঞানী হবে, হ্যাঁ ঠিক আছে, লগ্নে বুধ থাকায় জাতক যেরকম জ্ঞানী হবে তেমনি চঞ্চল হবে। জাতকের লগ্নে বুধাদিত্য যোগ আছে, একদম ঠিক। এই যোগে জাতক শুভ ফল লাভ করে,
শুভ ফল লাভ করে বললে হবে না। শুভ ফল কি শুভ ফল? বুধাদিত্য যোগ মানে জাতক সেখানে জ্ঞানী হবে, প্রচন্ড বিদ্বান হবে, প্রচুর পড়াশোনা করবে, এই শুভ যোগ সে লাভ করবে, এইটা লিখতে হবে। আর কোথায় গেল? ঠিক স্যার, ঠিক। হ্যাঁ, তো শুভ ফল লাভ করে। আচ্ছা, এই লগ্নের জাতক বা জাতিকাগণ বুদ্ধিমতী। হ্যাঁ ঠিক। আভিজাত্য গুণ সম্পন্ন, ঠিক। মায়াময়ী, কঠোর, শান্ত ও স্নেহহীনা ও পুরুষের মতো দেখতে হন। আহ, ঠিকই লেখা আছে, কিন্তু এখানে একটু আমি কারেকশন করবো। আভিজাত্য গুণ সম্পন্ন একদম ঠিক আছে, রবি লগ্নে আছে, আভিজাত্য তার আসবেই। মায়াময়ী, মায়াময়ী জিনিসটা কেন লিখেছেন? মানে স্যার, তাহলে স্যার মনটা কোমল হবে স্যার, অন্তরটা কোমল থাকবে, অন্তরটা কোমল হবে। হ্যাঁ, তাহলে মায়াময়ী লিখলে এখানে হবে না। এখানে যেহেতু আমরা লগ্নে বিচার করছি না এখন, আচ্ছা আচ্ছা, লগ্ন বিচার করতে গেলে ঠিক। আমরা মায়াময় কথাটা এখানে ব্যবহার করবো না, যখন চন্দ্রকে নিয়ে বিচার করবো তখন ওখানে দেবো, এখানে না। আচ্ছা। হ্যাঁ। কঠোর আবার শান্ত, কঠোর শান্ত লোক বুঝবে কি করে? তখন বলে এ তো দু নৌকা পাড়িয়ে চলছে। কঠোর না শান্ত কোনটা ঠিক করে বলুন, বলবে তো? তাহলে কি বলবো? না ইয়ে, ধনু লগ্ন যখন হবে সেই জাতক বা জাতিকা শান্ত কোনোদিন হতেই পারে না, অতএব কঠোরই হবে, শান্ত হবে না সে। আচ্ছা, হ্যাঁ। ঠিক। স্নেহহীনা, যদি আপনি এখানে মায়াময়ী লিখে থাকেন তাহলে স্নেহহীনা কেন লিখেছেন? স্নেহহীনা তো হবে না, এখানে স্নেহহীন হবে না, অবশ্যই এটার মধ্যে স্নেহ থাকবে। কুম্ভ রাশি আছে যখন স্নেহ থাকবে, কেমন? অতএব স্নেহহীনা কতটা ভুল। আচ্ছা। হ্যাঁ। তারপর কি আছে? পুরুষের মতো দেখতে হন। পুরুষের মতো মানে পুরুষের মতো দেখতে হয় কথাটা একদম ডাইরেক্ট লেগে যায়, ওরকম লেখার দরকার নেই। পুরুষালী ভাব থাকে এটা লিখতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক। পুরুষালী ভাব থাকে এটা লিখতে পারি। অধিপতি গ্রহ বৃহস্পতি পঞ্চমে মেষ রাশিতে বসে আছে, ঠিক আছে। এটা কি লিখেছেন? এরূপ। আচ্ছা, হ্যাঁ, যাতে এরূপ জাতক জাতিকা সন্তান সুখ কম পান। হ্যাঁ ঠিক। ক্রোধী ও রাজবর্গের অনুগ্রহ লাভ করেন, ঠিক আছে। প্রথম সন্তান নাশ হয়, প্রথম সন্তান নাশ হয় কোথা থেকে পেলেন? স্যার, প্রথম সন্তান নাশ হয় কোথায় কিভাবে আপনি বিচারটা করলেন কিভাবে যে প্রথম সন্তান নাশ হবে? ওই স্যার মেষ আছে স্যার, গুণ আছে স্যার, এটা মেষ, মেষ রাশিতে বসে আছে বলে স্যার। মেষে বসে থাক অসুবিধা নেই। মেষ মানে কে? অধিপতি কে? মঙ্গল তো। হ্যাঁ, আর তাহলে একে শনি নিচে যাচ্ছে। পঞ্চমের অধিপতি যদি মঙ্গল হয়, আমরা তো মঙ্গলের অবস্থান দেখবো, মঙ্গল কোথায় বসে আছে। মঙ্গল তৃতীয় বসে আছে, চন্দ্রের সঙ্গে বসে আছে, এক নাম্বার। হ্যাঁ, পঞ্চমের শনি এবং বৃহস্পতি আছে, ঠিক কথাই। হ্যাঁ, আহ, নিচ হয়ে আছে স্যার, শনি নিচ হয়ে আছে, শনি। শনি নিচ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে প্রথম সন্তান নাশ হবে না। আচ্ছা প্রথম সন্তান নাশ হবে না, তার কারণই হচ্ছে এখানে বৃহস্পতি আছে এই জন্য। যদি এখানে আচ্ছা, আচ্ছা, ঠিক কেবলমাত্র স্যার। শনি একা নিচ হয়ে থাকতো তখন বলতে হয় ঠিক লিখেছেন, তখন নাচের আচ্ছা একটা ব্যাপার থাকতো। বা যদি সেখানে রাহুর পূর্ণ দৃষ্টি থাকতো, মঙ্গলের একটা সম্বন্ধ খুব ভালো, মঙ্গলের সম্বন্ধ আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা তৃতীয় পতি এবং পঞ্চম পতির মধ্যে প্রথম সম্বন্ধ হয়েছে, এটা চেঞ্জ করেছে, তাই না? হ্যাঁ স্যার। তৃতীয় পতি পঞ্চমে গেছে, পঞ্চম পতি তৃতীয় এসছে, একটা চেঞ্জ করেছে। কিন্তু চেঞ্জ করেছে, অসুবিধা হবে না, প্রথম সন্তান নাশ হবে না, বৃহস্পতি বর্গোত্তম অবস্থায় রয়েছে, ঠিক স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপর কি লিখেছেন? পঞ্চমে শনি
নিজস্ব অবস্থায় থাকায় প্রথম সন্তানের ক্ষতি হবে। হ্যাঁ, এটা ঠিক, ক্ষতি হতে পারে কিন্তু নাশ হবে এমনটা না। কেমন? ঠিক আছে, ঠিক। হ্যাঁ, ক্ষতি হতে পারে, ক্ষতি হবে, অবশ্যই হবে, কিন্তু নাশ হবে না। ঠিক আছে, একদম ঠিক। দ্বিতীয়পতি শনি লগ্নের পঞ্চমে অবস্থিত হওয়ায় জাতক ধনবান ও অহংকারী হন। না, এটা দেখুন, অহংকারী না। দ্বিতীয়পতি শনি যখন লগ্নের পঞ্চমে অবস্থিত হয় তখন জাতক ধনবান অবশ্যই হয়। এখানে অহংকারী হবে না, এটা অলস হবে, অলসতা লাভ করে, কুঁড়ে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক, হ্যাঁ, ঠিক, ঠিক যে আছে। কোনো ক্ষেত্রে দ্বিতীয়পতি পঞ্চমে গেলেই সে কুঁড়ে হবে। আচ্ছা। শ্রেষ্ঠ কর্মের দ্বারা সংসারে সম্মান লাভ করে। হ্যাঁ, ঠিক, অবশ্যই। আহ, তবে এটা কি লিখেছেন? তবে উম, তবে কৃপণ, স্যার, আচ্ছা, কৃপণ, স্যার, কৃপণ। তবে কৃপণ ও দুঃখী। না, কৃপণ ও দুঃখী এর মধ্যে আসবে না, রবি লগ্নে আছে তো। হ্যাঁ স্যার। জানি এটা শনির পঞ্চমের ফল, কৃপণ ও দুঃখী অবশ্য ঠিকই লিখেছেন, কিন্তু যেহেতু রবি লগ্নে আছে তো রবি এই গুণটা কাটিয়ে দেবে, এই গুণটা আসবে না ওর মধ্যে। আচ্ছা, ঠিক, এবং সঙ্গে বৃহস্পতি যেহেতু বসে আছে, এটা কাটিয়ে দেবে। কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে। তবে কৃপণ ও দুঃখী এটা হবে না। তৃতীয়পতি ও পঞ্চমে জাতিকা সুখী ও ধনবান হয়, একদম ঠিক। চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে অবস্থিত হওয়ায় জাতিকা সুখী, নিজে অর্জিত অর্থে ধনবান, এবং বিষ্ণু ভক্তি পরায়ণ, পুত্র দীর্ঘায়ু, পুত্র পুত্র ও ধনবান ও বিত্তবান। পঞ্চমপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থিত হওয়ায় জাতিকা মিষ্টভাষী, কৃপণ, কুলদীপক। না, কৃপণটা হবে না এখানে, কুলদীপকটা ঠিক আছে। ষষ্ঠপতি শুক্র দ্বাদশে অবস্থিত জাতিকার স্বভাবে, এটা কি লিখেছেন? স্বভাবে ভীরুতা প্রকাশ হবে, ভীরুতা, ভীরুতা। আচ্ছা, দৃঢ়তা প্রকাশ পায়, জীব হিংসা পরায়ণ, রোগগ্রস্ত হয়। হ্যাঁ, একদম ঠিক আছে, রোগগ্রস্ত হবে, একদম ঠিক। একদম এগুলো ঠিকঠাক বিচার হয়েছে। আমি যেগুলো কয়েকটা পয়েন্ট বললাম শুধু ওগুলো ঠিক করে নেবেন, ব্যাস, বাকিটা পুরো ঠিকঠাক আছে। কেমন? ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর লিখেছেন। আচ্ছা, এখানে সপ্তমপতি বুধ লগ্নে অবস্থিত হওয়ায় জাতিকার শীঘ্র বিবাহ যোগ। আচ্ছা, তারপরে কি এটা? ধীর, বিচক্ষণ, প্রবাসী, দুষ্ট স্বভাব বিশিষ্ট, রোগে আক্রান্ত। বাত রোগ আক্রান্ত, বাত। বা হ্যাঁ, বাত রোগ ওর আসবে, ঠিক কথাই, কিন্তু দুষ্ট স্বভাব বিশিষ্ট এটা হবে না। আর আচ্ছা, দ্বিতীয়ত, প্রবাসী বলতে গেলে প্রবাসীরা ওই রকম না, প্রবাসীর কথাটা এখানে হবে না, এখানে হবে ভ্রমণ প্রিয়। আচ্ছা, যেমন যেহেতু দ্বাদশী শুক্র আছে তো প্রচুর ভ্রমণ করাবে, প্রবাসীর জায়গায় ভ্রমণ হবে, ভ্রমণ বিলাসী। ঠিক আছে। হ্যাঁ, ধীর বিচক্ষণ, ঠিক আছে। একদম সপ্তম বিচার ঠিক আছে। অষ্টমী বিচার কি করেছেন? অষ্টমপতি চন্দ্র তৃতীয় ভাবে অবস্থিত হওয়ায় জাতিকার শারীরিক দুর্বলতা ও ধন অপচয়। হ্যাঁ, ঠিক। অষ্টমপতি চন্দ্র তৃতীয় গেছে, অষ্টম থেকে আমরা রোগের বিচার করি, আমরা মৃত্যু বিচারও করে থাকি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, হ্যাঁ। অষ্টম যদি অষ্টমপতিকে দেখে করবো, তাহলে অষ্টমপতি তৃতীয় গেছে, কোন তত্ত্বে গেছে? না, বায়ু তত্ত্বে গেছে, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। বায়ু ঘটিত রোগ, বাত লিখেছেন আপনি, খুব সঠিক লিখেছেন, বায়ু ঘটিত রোগের হবে। দ্বিতীয়ত, অষ্টমপতি চন্দ্র, চন্দ্র নিজে অষ্টমপতি হয়েছে এবং তৃতীয় ঘর, তৃতীয় ঘর মানে আমাদের শরীরের কোন অংশ? মানে, তৃতীয় এ, ঘর মানে আমাদের শরীরের বুক, মানে গলার নিচের অংশটা, বুক পর্যন্ত, এটাকে না, তৃতীয়, হার্টের। তৃতীয় জায়গাটা বলা হয়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে হার্ট। ওটা বুকে হার্ট রিলেটেড সমস্যা আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর অষ্টম বিচার হয়ে গেল। ধনপ্রচার, একদম ধনপ্রচার করা হবে, অষ্টমপতি কিছু করার নেই, ঠিক, একদম ঠিক। নবমপতি রবি লগ্নে অবস্থিত হওয়ায় জাতক জাতিকা যে সমস্ত কর্মে কদাচিৎ ব্যর্থ হন। কোন কর্মে ব্যর্থ হন? মানে
তিনি যে সমস্ত কাজকর্ম করেন সে কাজের কমই ব্যর্থ হন। দশমপতি কোথায় আছে? দশমপতি দশমপতি বুধ তো। বুধ, হ্যাঁ। দশমপতি বুধ রবির সঙ্গে বসে আছে তো, হ্যাঁ স্যার। তাহলে ব্যর্থতা আসবে কি করে? দশমপতি তো কর্মের কর্মের প্রতি বুধ তো নিচে, তাহলে বুধ যেখানে হ্যাঁ রবির স্যার। সঙ্গে বসে আছে, হ্যাঁ বুধ যেখানে রবির সঙ্গে বসে আছে স্যার স্যার ব্যর্থ হবে না স্যার, মানে কদাচিৎ ব্যর্থ হবে, মানে স্যার খুব খুব ব্যর্থ হবেই না, মানে খুব কম ব্যর্থ হবে, সাকসেসের হারটা বেশি হবে স্যার। হ্যাঁ ঠিক, এইটাই। কদাচিৎ কদাচিৎ ব্যর্থ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আমি কথা চিন্তা খেয়াল করিনি, ঠিক, হ্যাঁ একদম। লগ্ন অবস্থিত হয় জলজাতিকা যে সমস্ত কদাচিৎ ব্যর্থ হয়। ঠিক, একদম একদম একদম। আচ্ছা, দেব দ্বিজে ভক্তিপরায়ণ দশমপতি বুধ লগ্নে অবস্থিত হওয়ায় প্রথম জীবনে রোগগ্রস্ত হলেও শেষ জীবনে সুস্থ থাকেন না, এটা ভুল কথা। প্রথম জীবনে রোগগ্রস্ত হলেও শেষ জীবনে সুখে থাকেন, সুস্থ থাকেন, এটা ভুল কথা। এটা হবে না, কারণ চন্দ্র অষ্টমপতি, সে তৃতীয় গেছে তো। হ্যাঁ। চন্দ্র তাকে সুস্থ থাকতে ছড়িয়ে দেবে, আচ্ছা। এটা হবে না। তারপর কি লিখেছেন? এটা কি শক্তি? কাব্যে অধিকারী হন। আচ্ছা, কাব্য শক্তি অধিকারী, হ্যাঁ হয়, অবশ্যই হয়, কাব্য শক্তি অধিকারী হন। একাদশপতি শুক্র দ্বাদশে অবস্থিত হওয়ায় জাতিকা মূলেচ্ছ সংসর্গকারী, হ্যাঁ ঠিক। দ্বাদশপতি মঙ্গল, মঙ্গল। হ্যাঁ দ্বাদশপতি মঙ্গল তৃতীয় অবস্থিত হওয়ায় জাতিকার ভাতৃহানি ঘটে, বা ভ্রাতা জীবিত থাকলেও ভ্রাতার সঙ্গে বিদ্বেষ ঘটে। না, এটা এখানে একটু ভুল আছে বিচারে। তৃতীয় মঙ্গল আছে মানেই যে ভ্রাতার সঙ্গে ভাতৃহানি হবে এমনটা নয়। মঙ্গল তো একা নেই, মঙ্গলের সঙ্গে চন্দ্র তো আছে, চন্দ্র আছে। এবং তৃতীয় পতি শনি সাথে পঞ্চমে গিয়ে বসে আছে, আর পঞ্চমে আচ্ছা। বৃহস্পতি হ্যাঁ। আছে। হুম। অতএব ভাতৃহানি হবেই বলতে পারি না আমরা, কারণ সাপোর্টও তো আছে। হ্যাঁ, বৃহস্পতি আছে পঞ্চমী। হ্যাঁ সাপোর্ট আছে, অতএব ভাতৃহানি হবে ডাইরেক্ট বলা যাবে না। এটা আচ্ছা বিদ্বেষ ঘটে, এটা বলতে পারবো যে ভ্রাতার সঙ্গে বিদ্বেষ ঘটে, কিন্তু ভাতৃহানি হবে বা জীবিত থাকবেন এটা বলবো না, কেমন? আচ্ছা, ঠিক আছে। এটা কি লিখেছেন? লগ্ন দেহ দ্বিতীয় ধন তৃতীয়। ওটা স্যার আমি স্যার লিখে রেখেছি, মানে জানবার জন্য স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্মকুণ্ডলীতে এবারে রাহু কর্কট রাশিতে অবস্থিত হওয়ায়, আচ্ছা রাশিফল লিখেছেন এখানে? রাশি দিয়ে কই স্যার, রাশি দিয়ে কই স্যার? রাশি এটা লেখার প্রয়োজন নেই, আপনার ওই গ্রহগুলো মেনলি যেখানে যেখানে বসে আছে, এই যে আগে বিচারটা করেছেন না, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে মেন বিচার, এটাই লাগে। এটা খুব ঠিক একটা স্যার। বেশি প্রয়োজন হয় না, এটার সঙ্গে এটাকে মিলিয়ে বিচারটা করতে হয়, আচ্ছা আচ্ছা, কেমন? খুব সুন্দর লিখেছেন আপনি, ঠিক আছে। আপনার ভুলের হার খুবই কম। স্যার লাস্ট পেজে দেখেন স্যার, লাস্ট পেজটা এবার। অষ্টমে আয়ু, এই ঘরের অধিপতি চন্দ্র, এই ঘরে রাহু থাকায় জাতিকার আয়ু ভালো হবে না, নানা রকম অপমৃত্যু হতে পারে। নবমে ভাগ্য ধর্ম, নবমে রবি বসে আছে, লগ্নে জাতিকা সৌভাগ্যবান ধার্মিক। আচ্ছা, দশম ঘর থেকে কর্ম অধিপতি বুধ লগ্নে আছে, জাতিকা রাজনীতিবিদ আইনজ্ঞ হতে পারে। একাদশ ঘর থেকে আয়, ঠিক আছে। জাতিকার সন্তান যোগ আছে, এই যোগ চলছে
12-6-25 মধ্যে, ঠিক আছে। 12-6-25 মধ্যে। হ্যাঁ, মানে মানে এই সময় স্যার ওর মানে শুরু হয়েছে আর কি। বিবাহ যোগটা স্যার এই সময় আছে। দেখুন, এখানে আমাদের একটু বিচারে মাথা ঘামাতে হবে। এক তো আমরা লিখছি প্রথমে সন্তান যোগ আছে, এই যোগ চলছে, তারপর লিখছি বিবাহ যোগ আছে 12-6-25 মধ্যে। জিনিসটা কিরকম হয়ে গেল? হ্যাঁ, এটা স্যার বিবাহ যোগটা আগে করে লিখতে হবে স্যার। হ্যাঁ, পড়াশোনা খুব ভালো হবে, উচ্চবিদ্যা যোগ, আচ্ছা ঠিক আছে। বিদেশ যাত্রা যোগ আছে, যোগ চলছে। বিদেশ যাত্রা যোগ আছে কিভাবে বুঝলেন? এই স্যার ওই নাম্বার স্যার, নাম্বার দেখে স্যার। কত নাম্বার আছে বিদেশের জন্য? বিদেশ যাত্রার নাম্বার স্যার 3-9-12। বাহ, এই তো আপনি একদম শিখে গেছেন পুরো, ঠিক একদম ঠিক। নিজস্ব বাড়ি হবে, যোগ চলছে। কেন নিজস্ব বাড়ি হবে কেন? স্যার বাড়ি জমি কেনা যে স্যার এগুলো ওই নাম্বারগুলো। আচ্ছা, নাম্বার কত? বিদেশ প্রবাসন ব্যবসা তো 2-7-11। বাড়ির নাম্বার 2-4-11 হুম। বা 2-4-9-11 বলতে জমি পারেন। কেনা স্যার, জমি কেনা 2-4-11, জমি কেনা 2-4-11। একদম। চাকরি থেকে আয় হবে, যোগ চলছে। ব্যবসা করলে ব্যবসাতেও সফলতা। এইখানে অনেকের আহ, মতিভ্রম হয়ে যায় বা অনেকে কনফিউজড হয়ে যায় যে কোনটা করব, চাকরি করব না ব্যবসা করব, সেটা আমাকে ক্লিয়ারলি বলুন, তাই তো? তাহলে হ্যাঁ এই স্যার, ছকে আমরা, এইটাই স্যার বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। হ্যাঁ, এই ছকে আমরা কি যথেষ্ট করবো? এর জন্য কি চাকরি না ব্যবসা, এটা দেখতে গেলে আমরা চাকরি আমরা 2-6-10-11 হচ্ছে চাকরি। হ্যাঁ, 2-6-10-11 চাকরি, আর 2-7-10-11 ব্যবসা, তাই তো? ব্যবসা, হ্যাঁ, 2-7-10-11। এখানে দুই নাম্বার কি আছে এখানে? 10 নাম্বারটা নেই খালি। হ্যাঁ, 2-6-11 এখানে আছে, 2 আছে। 2-7-11 আছে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা এখানে দেখে নেব চট করে ছকের মধ্যে যে এর জন্য কোনটা সুইটেবল, চাকরি না ব্যবসা। আচ্ছা, কিভাবে বুঝবো? চাকরির জন্য আমরা ষষ্ঠ ঘরকে দেখি, ব্যবসার জন্য আচ্ছা, সপ্তম ঘরকে দেখি, কর্মে প্রতিষ্ঠা পাবে কিনা তার জন্য আমরা দশম ঘরকে দেখি, তাই তো? আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে তিনটে ঘরই আমরা দেখবো কিভাবে কিভাবে চলছে। তার সঙ্গে একাদশ ঘরটাও প্রযোজ্য, যেহেতু লাভের ঘর সেটা। আচ্ছা, এখানে দেখছি প্রথম ষষ্ঠ ঘর দেখবো। ষষ্ঠে কে বসে আছে? ষষ্ঠে কেউ নেই। ষষ্ঠপতি কে? ষষ্ঠপতি শুক্র, তাই হ্যাঁ, তো? হ্যাঁ স্যার। ষষ্ঠপতি শুক্র দ্বাদশে গিয়ে বসে আছে। হুম। তাহলে ষষ্ঠপতি শুক্র দ্বাদশে গেছে মানে চাকরির হাল খারাপ, শুক্রের হাল খারাপ, তাই তো? এক আচ্ছা, নাম্বার। আচ্ছা, সপ্তম পতি বুধ ঠিক। কোথায় গেছে? সপ্তম থেকে ব্যবসা দেখবো। সপ্তম পতি বুধ লগ্নে গেছে, অতএব কেন্দ্রে গেছে, ভালো জায়গায় গেছে। সপ্তম পতি এটা ভালো। তুলনামূলক স্ট্রং আছে, তাই তো? হ্যাঁ স্যার, আমার ঠিক। গেল দ্বিতীয় একাদশ, একাদশ থেকে যদি লাভটা আসবে আমার একাদশকে দেখতে হবে। একাদশ পতিকে শুক্র কোথায় গেছে? দ্বাদশে গেছে, ভালো জায়গায় নেই হুম। শুক্র। দ্বিতীয় ঘরটাকেও দেখবো আমরা, দ্বিতীয় ঘরটা স্ব উপার্জিত ধন। দ্বিতীয় ঘরে কেতু বসে আছে, শনি দ্বিতীয় পতি, সে পঞ্চমে গিয়ে বসে আছে, অতএব সেই জায়গাটাও খারাপ। তুলনামূলক দেখছি ষষ্ঠের থেকেও সপ্তম ঘরটা অনেকটা স্ট্রং। আর দশম ঘরকে বিচার করতে গেলে দশম পতিও বুধ, সপ্তম পতিও বুধ, তাই না? দশম বোঝা সপ্তম বোঝা। বুধ হচ্ছে একই তো গ্রহ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তাহলে দশম পতিও স্ট্রং, সপ্তম পতিও স্ট্রং, ষষ্ঠ পতি দুর্বল, অতএব এর জন্য ব্যবসা, চাকরি খুব ভালো করতে আচ্ছা, পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ স্যার, এইটা আজকে আজকে স্যার এটা খুব ভালো বুঝলাম স্যার। হ্যাঁ, যখনই আমরা চাকরি ব্যবসার মধ্যে দেখবো তখন এই কয়েকটা ঘর দেখবো, কোন পতিটা বেশি সবল রয়েছে দেখবো, কোন ঘরটা বেশি স্ট্রং আছে দেখবো, তাকে বলো তুমি সেই ঠিক কাজ আছে। করো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব স্যার, খুব ভালো বুঝলাম। আপনি খুব সুন্দর বুঝেছেন এবং লিখেওছেন খুব সুন্দর।
আচ্ছা, ইনি লিখেছেন, স্বপ্নগুলি গোস্বামী লিখেছেন, ডেট অফ বার্থ এত, প্লেস মেদিনীপুর, টাইম এত, 5:10, ঠিক আছে। জাতিকা রাশি কুম্ভ, লগ্ন ধনু, নক্ষত্র প্রভাদ্রপদ, জাতিকা পরিশ্রমী মানসিকতা সম্পন্ন, একদম ঠিক। জাতিকা ধনু লগ্ন হওয়াতে জাতিকা দৃঢ় মানসিকতা নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, ঠিক। লগ্নে বুধাদিত্য যোগ রয়েছে, এটাও ঠিক। তবে ধনু লগ্নে বুধের অবস্থান শুভ নয়। কেন শুভ নয়? স্যার ধনু লগ্নে বুধের অবস্থান কেন শুভ নয়? না, লগ্নপতি তো বৃহস্পতি, বৃহস্পতির সাথে তো বুধের একটা শত্রুতার ভাব আছে, ওই জন্য আমি এটা লিখেছি। বৃহস্পতির সঙ্গে বুধের শত্রুতার ভাব থাকতে পারে, কিন্তু রবির সঙ্গে তো বুধের শত্রুতা নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে রবির রবির সঙ্গে সাথে। বসে আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অতএব যখন বুধ লগ্নে বসে আছে এবং রবির সঙ্গে, তখন সে অশুভ ফল দেবে না, যেখানে থাকুক না কেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এগুলো কাট। আইন থাকলে আইনের ফাঁক থাকে না, এগুলো হচ্ছে সেই আইনের ফাঁক। আচ্ছা, হ্যাঁ, তবে ঠিক আছে, এটা শুভ নয় হবে না, শুভই হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। বিবাহিত জীবন, সপ্তম ও দশমপতি বুধ লগ্নে নিচস্থ। আহ, কি ব্যাপারটা, আমরা সপ্তম ও দশমপতি বুধ লগ্নে নিচস্থ বুঝলাম না। না স্যার, এটা সপ্তম পতি লিখতে গিয়েছি, তার সাথে দশম পতিও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, নিচস্থটা কে? স্যার বুধকে ওই বৃহস্পতির ঘরে বুধ বসে আছে, ওই জন্য বুধটাকে মিন করে লিখেছি। না না, বুধ তো ওখানে নিচস্থ হয় না, এক শত্রু ঘর দেখতে পারতেন, কিন্তু নিচস্থ তো হয় না ওখানে। আচ্ছা, বুধ আচ্ছা। নিচস্থ কোন ঘরে হয়? বুধ বুধ বুধের বুধ তো স্থান কোনটা? কন্যায়, হ্যাঁ, কন্যা তুলা বৃশ্চিক, কন্যা তুলা বৃশ্চিক, ধনু মকর কুম্ভ, মিনে। হ্যাঁ, তাহলে যখন বুধ মিনে থাকবে তখন লিখবো নিচস্থ, তার আগে নিচ শব্দটা প্রয়োগ করবোই না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা কি লিখেছেন? সন্তান, আচ্ছা সন্তান পঞ্চম স্থান, সন্তান বোঝায়। লগ্ন থেকে পঞ্চমে শনি ও বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি মিত্র ক্ষেত্রে, কিন্তু শনি গ্রহ, শনি শত্রু গৃহ প্রাপ্ত হয়েছে। আচ্ছা, কিন্তু ভরণী, শনি ভরণী নক্ষত্রে রয়েছে, যা মিত্র ক্ষেত্রে। সন্তান স্থান শুভ। সপ্তমপতি ও দশমপতি বুধ নিজস্ব হওয়াতে কর্মক্ষেত্রে বাধা। না, এটা ভুল। এক তো আচ্ছা, সপ্তমপতি, সপ্তমপতি কে? বুধ। বুধ। সপ্তমপতি বুধ লগ্নে এসছে, দশমপতি বুধ লগ্নে এসছে, সেটা নিজস্ব নয়, অর্থাৎ কর্মে বাধা হবে না, কেমন। আচ্ছা, আচ্ছা, আর ঠিক দ্বিতীয়ত, যে আছে। সন্তান ক্ষেত্রে আমরা শুভ লিখেছি এখানে, হুম, সন্তান ক্ষেত্রটা অতটাও শুভ হবে না, একটু প্রতিবন্ধকতা আসবে তার জীবনে, সন্তান বিষয়ের জীবনে, কেমন। আচ্ছা, কারণ শনি বসে আছে তো, যতই বৃহস্পতি থাক উদ্ধার তো করে দেবেই, কিন্তু একটু প্রতিবন্ধকতা আসবে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। ষষ্ঠ একাদশ পতি শুক্র 12তম ঘরে অবস্থান করছে, যা খরচ হবে বিলাসিতার পিছনে। এটা ঠিক, একদম পারফেক্ট। বিলাসিতার পিছনে প্রচুর খরচ হবে। বুধের প্রতিকার হিসেবে গণেশ বন্দনা করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু এর তো বুধের প্রতিকার লাগবেই না। আচ্ছা, লগ্নে রবির অবস্থান জাতিকাকে সমাজে 10 জনের একজন করে তুলবে, তবে 5 বছর পর্যন্ত শারীরিক কষ্ট থাকবে। কেন 5 বছর পর্যন্ত শারীরিক কষ্ট কেন? স্যার আপনি একটা রবির 1 থেকে কত 10 কত ফল লিখে দিয়েছিলেন, ওইখানে আহ, লগ্নে রবি থাকলে 5 বছর পর্যন্ত শারীরিক কষ্ট লেখা ছিল, তাই আমি লিখেছি। হ্যাঁ, একদম ঠিক, ভালো লিখেছেন। ঠিক কথাই, লগ্নে রবি থাকলে এই কষ্ট দেয়, কিন্তু এখানে লগ্নে তো রবি একা নেই, হুম, রবির সঙ্গে বুধ আছে তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে রবির সেটা তো সাথে কোথাও না কোথাও গিয়ে কাটবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখি আমরা লগ্নে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, নেই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে লগ্নে আচ্ছা, যেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, সেখানে কে কি করতে পারে? আচ্ছা, এগুলো হচ্ছে আইনের ফাঁক। যখন বিচার আমরা করবো, তখন এগুলো বিচার করতে হবে। যে আচ্ছা, খারাপ যোগ থাকা সত্ত্বেও
বেঁচে যাচ্ছে, কেন বাঁচছে, কি জন্য বাঁচছে, তখন দেখবো যে শুভ গ্রহের দৃষ্টি কোনো না কোনোভাবে সেখানে গিয়ে পড়েইছে। আচ্ছা। কেমন, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ, আর কি লিখেছেন, ষষ্ঠপতি শুক্র হওয়াতে রোগ, শত্রু দমন ইত্যাদিতে খরচ। হ্যাঁ ঠিক, ষষ্ঠপতি শুক্র দ্বাদশে গেছে 1 নম্বর, তো সেখানে রোগ প্রচুর পরিমাণে দেবে, শত্রুতা দেবে প্রচুর পরিমাণে, সেখানে খরচও হবে। ঠিক, একদম ঠিক, সুন্দর লিখেছেন। আচ্ছা স্যার। আপনারা কিছু আর কেউ পাঠাই না? আচ্ছা, দেব কুমার বাবু কিছু পাঠিয়েছেন বললেন, দেব কুমার বাবু কবে পাঠিয়েছেন? হ্যাঁ, আপনার ওই নাম্বারটাতে আছে। এটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, কর্কট লগ্ন, বৃষ রাশি, পয়ালোহা, মানবগণ, বৈশ্যবর্ণ, সর্বজনী, দ্বিতীয়া। এই যে তিথি লিখেছেন দ্বিতীয়া, কোন পক্ষ? সে পক্ষতে লেখা হয়নি। পক্ষ লিখতে হবে। তিথি লিখলেন, ব্র্যাকেটে লিখে দিলেন শুক্ল কি কৃষ্ণ, শর্ট ফর্মে লিখে দিলেন। নক্ষত্র রোহিণী 2, বার শনিবার, পরিভোজ, গড়কর, অন্তনারী। ঠিক আছে। আচ্ছা, ছক দেখতে গেলে কি হচ্ছে, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় শনি, চতুর্থে রবি। আচ্ছা, পঞ্চমে রাহু বুধ শুক্র। আচ্ছা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমে বৃহস্পতি, একাদশে চন্দ্র কেতু। সব তো ভালোই আছে, কিন্তু পারিবারিক দিক থেকে জাতক খুব জ্বলবে, মানে পারিবারিক অশান্তি একটা লেগে থাকবে। জাতকের গণপতি যোগ ও পিতৃদোষ আছে। গণপতি যোগটা আপনি কিভাবে পেলেন? ওটা লিখিয়েছিলেন আপনি ওই যোগটা, তো ওখান থেকে। লিখিয়েছিলাম, কিভাবে, কি জন্য, কাদের দ্বারা হয় এই জন্য? গণপতি যোগটা কাদের দ্বারা হয়, মানে কোন কোন গ্রহের সংযোগে হয়? মনে নেই? না স্যার, তাহলে লিখছেন কিভাবে? তখন তো দেখে নিয়েছিলাম ওটা। গণপতি যোগ শুক্র বুধের সংযোগে হয়। হ্যাঁ, পিতৃদোষ আছে কিভাবে বুঝলেন? পিতৃদোষ ওই যেটা স্যার লিখিয়েছিলেন ওখান থেকে আর কি। লিখিয়েছি তো সবকিছু, কিন্তু আপনাকে বলতে হবে না আপনি কিভাবে লিখলেন, এখানে এই হ্যাঁ, বিচারটা কিভাবে করলেন, পিতৃদোষটা লিখলেন কোন বিচারে, কার জন্য পিতৃদোষটা হয়েছে? পিতৃদোষ কখন কখন হয়? ওটা স্যার ইন্টারচেঞ্জ কিছু একটা মনে হয় হয়েছে। হ্যাঁ, ইয়ে তো মনে পড়ছে না এই মুহূর্তে। ওই অষ্টমে ইয়ে যেটা থাকলে ওই তো মনে পড়ছে না। আপনি খাতা খুলেছেন, খাতা খোলা আছে সামনে? হ্যাঁ, খোলা আছে। খাতাটা খুলুন, এবার দেখুন যে পিতৃদোষ যেখানে আমি লিখিয়েছিলাম চ্যাপ্টারটা, সেখানে কি লেখা আছে। বৃহস্পতির দ্বিতীয় ও 11 ঘরে দৃষ্টি। আহ, না ওটা না। আহ, রাহু রবি আর রাহুর দৃষ্টি, রবির দৃষ্টি, এরকম কিছু। আর দৃষ্টি রাহু। দিয়ে কখনো পিতৃদোষ হয় না। আমি বারবার পিতৃদোষের জন্য বলেছি যে রবি রাহু এক ঘরে হ্যাঁ, অথবা একে অপরের নক্ষত্রে
অথবা রাহু পঞ্চম এবং অষ্টমে থাকলে তখনই পিতৃদোষ হয়। হ্যাঁ। আপনি লিখেছেন তো ঠিকঠাক, কিন্তু হুম। আহ, মৌখিকে বাধা পড়ে যাচ্ছে আপনার। হ্যাঁ। এইটা ঠিক করতে হবে। হুম। আচ্ছা, জাতক সুখী ও ধনবান হবে, কেন হবে সুখী ধনবান? কি জন্য হবে, কার জন্য হবে? ওটা স্যার এই গণপতি যোগের জন্য। শুধু যোগকে দেখলে তো হবে না, আমাকে তো ধনবানের জন্য বা ধনবান হওয়ার জন্য কোন ঘরকে দেখি আমরা? জাতক ধনবান হবে কি হবে না এর জন্য কোন ঘর বিচার্য? কে বলতে পারবে এটা? স্যার দ্বিতীয় ভাব থেকে তো ধন বোঝায়। আর আর একাদশ আয় ভাব। একাদশ আয় ভাব, একাদশ সুখের ভাব, সুখ কেউ দেখে। হ্যাঁ হ্যাঁ। অতএব এই যে দেখতে লিখেছে এখানে সুখী ও ধনবান হবে, অতএব দুটো ঘর আসছে, একাদশ ঘর এবং দ্বিতীয় ঘর, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে যদি আমরা ছকটাকে দেখি, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব কি খুব স্ট্রং আছে? দ্বিতীয় ভাবে মঙ্গল বসে আছে দ্বিতীয় পতি চতুর্থে, অতএব দ্বিতীয় ভাবটা স্ট্রংই আছে। কিন্তু খুব স্ট্রং বলবো না, একটাই কারণ, কারণ দ্বিতীয় পতি চতুর্থে গিয়ে নিচস্থ হয়েছে, তাই তো? দ্বিতীয় পতি চতুর্থে গিয়ে নিচস্থ হয়েছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, দ্বিতীয় পতি চতুর্থে গিয়ে নিচস্থ হয়েছে, এর মানে হলো ধনটা কোথাও না কোথাও তো হানি হবে, কিন্তু অতটাও হবে না। যেহেতু দ্বিতীয় মঙ্গল বসে আছে, তাই মঙ্গল জায়গাটা টেনে দেবে, গুছিয়ে নেবে। এবং রবির ওপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, এই কারণ হেতু অতটা ক্ষতিকর হবে না। একাদশে চন্দ্র উচ্চস্থ অবস্থায় রয়েছে, যার জন্য আয়টা প্রচুর পরিমাণে জাতক করবেই। অতএব বিচার ঠিকই আছে, সুখী হবে, ধনবানও হবে জাতক। আবার এখানে ধনবান দুবার রিপিট কেন? জাতক ধনবান মিত্র প্রেমী হয়। আমি যখন এখানে লিখলাম জাতক সুখী ও ধনবান হবে, আবার লিখছি জাতক ধনবান ও মিত্র প্রেমী না, ধনবানটা দুবার করে রিপিটের দরকার নেই। হ্যাঁ আচ্ছা, জানি, ওটা আর একটা ইয়ে থেকে করেছিলাম আর কি। বুঝতে পেরেছি, বারবার ধনবান লিখলে এতে খুশি হয় সে, আমি বড় হবই তার মানে। হ্যাঁ। তো দেখ, অত খুশি করে আমাদের কাজ নেই, আমরা একবার। একবারই লিখে দেবো ওটা। হ্যাঁ, আচ্ছা। মিত্র প্রেমী হয়। মিত্র প্রেমী কেন হবে? মিত্র ঘর কোনটা? বন্ধুর ঘর স্যার 4 নম্বর ঘরটা। 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে কে? রবি বসে আছে। হ্যাঁ। সেই ঘরের পতিকে, সেই ঘরের মালিককে, অধিপতিকে? শুক্র। শুক্র। শুক্র কোথায় বসে? তা পঞ্চমে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। পঞ্চমে বসে আছে কার সাথে? রাহুর সাথে, বুধের সাথে। হ্যাঁ। তো শুক্রের অবস্থানও খুব একটা বেশি ভালো বলা যায় না। দ্বিতীয়ত, চতুর্থ ঘরে রবি বসে আছে, অতএব মিত্রতাটা হবে এর হাই লেভেলে, তাই না? হ্যাঁ। মানে কিন্তু হাই উচ্চ। লেভেলে মানে। মিত্রতা কি হবে প্রশ্ন এখানে? রবি নিচস্ত, হ্যাঁ। তাহলে হাই লেভেলে কি মিত্রতা হবে? এইখানে আমরা একটুখানি কনফিউজড হয়ে যাই। না, হবে। কেন হবে? রবি নিচস্থ হলো, রবির ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে, এই কারণের জন্য হাই লেভেলে মিত্রতা হবে। কিন্তু যতটা সংখ্যায় হওয়ার কথা ছিল, সংখ্যাটা একটু কম হবে। কেমন? হ্যাঁ। অতএব মিত্র প্রেমী হয়, বিচারটা ঠিক, কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে মিত্র হইবে না, সংখ্যার দিক থেকে বা তুলনামূলক একটু কম হবে। তারপর কি? জাতক চঞ্চল। চঞ্চল কেন লিখেছি? চঞ্চলতা আমরা কিভাবে দেখলাম? চঞ্চলতা কিভাবে দেখলাম? চঞ্চল লিখলাম কেন? তা বুধ আর রাহুটা একটু একটা ঘরে রয়েছে। আর
আপনি লিখেছেন ঠিকই, আপনার মানে এই অবধি আমি যতটুকু বিচার করেছি এতটুকু ভুল লেখেননি কোথাও, ঠিকঠাক লিখেছেন। কিন্তু ঠিকঠাক লিখলে তো হবে না, আপনাকে তো বুঝিয়ে দিতে হবে, আমি এই জন্য এটা লিখেছি। ওইটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ওইগুলো তো বিষয় মনে রাখতে হবে, মনে তো রাখতে হবে। যাদব চঞ্চল, বুদ্ধিমান, পরোপকারী, স্পষ্ট বক্র, আচ্ছা, ওটা স্পষ্ট বক্তা স্যার। হ্যাঁ, অপমানজনক কার্য থেকে সর্বদা দূরে থাকে। ঠিক আছে। যাদব ধনী, আবার ধনী, মানে ধনবান হয়েও হয়নি, আবার ধনী হতে হবে। ঠিক আছে। যাদব ধনী, সুখী, সহিষ্ণু স্বভাবের, সমাজে বিখ্যাত, বিদায় বিদ্যায় বল, বিদ্যা স্যার। বল বল শরীর থেকে যশের প্রাপ্তি। শরীর থেকে যশের প্রাপ্তি। বিদ্যায় বল, শরীর থেকে যশের প্রাপ্তি। বিদ্যা তো ঠিক আছে, শরীর, আচ্ছা, বাহ, ঠিকই লিখেছে। যশের প্রাপ্তি হবে, অবশ্যই হবে। দশরা বৃহস্পতি যেহেতু আছে, সবই দেবে। আচ্ছা, রোগ দোষের প্রবল রাগ স্যার। আচ্ছা, রাগ রাগ, আর দেশের রাগ আর দেশ, প্রবল হ্যাঁ। রাগ দেশের প্রবল ভাবনা, 28 বছর বয়সে ভাগ্যোদয়ের সঙ্গে সঙ্গে, এই যে আমাকে বুঝিয়ে দিন। রাগ আর দেশের প্রবল সম্ভাবনা কেন হবে, 28 বছর পরেই ভাগ্যোদয় কেন হবে, এটা বুঝিয়ে দিন। সর্বপ্রথম বোঝান যে রাগ আর দেশ যেটা লিখিয়েছেন এটা কেন। ওটাই তো স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, বলুন। আমি বুঝতে পারলাম না আপনার কথা, কি বললেন। ওটাই স্যার মনে পড়ছে না। আপনি নিজে লিখেছেন তো? হ্যাঁ। এত ভুলে গেলে কি করে হবে। 28 বছরের সঙ্গে সঙ্গে ভাগ্যোদয় হবে, এটা চট করে কোথাও লিখবেন না, কারণ এই ভাগ্যোদয়ের ব্যাপারটা দশার সঙ্গে নির্ভর করে। দশা দেখে এটা বলতে হয়। রাগদেশ তো থাকবেই স্বাভাবিক, কারণ দ্বিতীয় মঙ্গল বসে তো রবি আছে। এগুলো তো কমন ব্যাপার, এগুলো ভুললে হবে না, মনে রাখতে হবে। ভূমি থেকে লাভবান ব্যক্তি শত্রুজয়ী, উচ্চ পদ প্রাপ্ত হবে, জাতক দুঃখী হবে। দেখি সে ধনীও হলো, ধনবানও হলো, সুখীও হলো, দুঃখী কখন হয়ে গেল। স্যার মাঝে মাঝে একটু দুঃখ হয়তো পেতে পারে। তাহলে মালিক মাঝে মাঝে দুঃখ আসবে, এটা লিখে দিতে হবে না। হুম, মানে আর কি টাকা পয়সা সে সময় একটু কম থাকতে পারে। আচ্ছা, বন্ধুভাব ভালো, জিহ্বার রোগ হওয়ার সম্ভব। জিহ্বার রোগ কেন, জিহ্বার রোগ কেন? ওইটা সে কোন একটা ইয়েতে পেয়েছিলাম আর কি হ্যাঁ, পড়ার সময়। কি? ওইটা সে কোন একটা ইয়েতে পেয়েছিলাম আর কি, বইয়েতে। আপনি যখন লিখেছেন পেয়েছেন তো বটেই, কোথাও না কোথাও সেটা বুঝতে পারছি আমি, কিন্তু কেন। আর কি লিখেছেন, কখনো কখনো দুঃখ ও আর্থিক কষ্ট পেতে পারে। ঠিক আছে, এটা তো কমন ব্যাপার, দুঃখ আর্থিক কষ্ট আম্বানির জীবনে কখনো না কখনো এসেছিল, এটা তো কমন ব্যাপার। প্রত্যেক কর্মের শুরুতে ইতস্তত ভাব থাকে, প্রত্যেক কর্মের শুরুতে ইতস্তত ভাব থাকে কেন। ইতস্তত ভাব কেন। জাতক ভ্রমণ করতে সফল হবে, ন্যায়প্রিয় হবে, বুদ্ধিমান হবে, জাতক সন্তান পালনকারী, চরিত্রবান, ক্রোধী,
এই অব্দি ভালো ভালো কথা লিখলেন, আবার লিখছেন জাতক ধূর্ত, দুর্বল, জাতক উপার্জনকারী হয়। দেখুন এগুলো প্রত্যেকটা বইয়ের ভাষা, পুস্তকের ভাষা, এগুলোকে একদম কপি পেস্ট করলে মুশকিল আছে, বিচার তো মিলবে না। না। তাহলে বিচার তো আমাদের সব থেকে করতে হবে না। এখানে আমরা এই যে লিখেছেন আপনি জাতক, কোথায় গেল, জাতক ভ্রমণ করতে সফল হবে, কেন লিখলেন? ভ্রমণ স্থান কোথায়? ভ্রমণ তো দ্বাদশ ঘর থেকে দেখি আমরা, দ্বাদশপতি কোথায় আছে? হ্যাঁ। পঞ্চমে গেছে, 1 নাম্বার গেল। সপ্তম ঘর থেকে ভ্রমণ বিচার হয়, সপ্তমপতি কোথায় গেছে? সপ্তমপতি তৃতীয় বসে আছে। ভ্রমণ মাঝে মধ্যে হবে, যে না মাঝে মধ্যে না, ভ্রমণ হবে, একটাই কারণে প্রচুর ভ্রমণ হবে। তার কারণ চন্দ্র একাদশে আছে, চন্দ্র একাদশে যা থাকে না, তাকে প্রচুর ভ্রমণ করায়। আর যদি চন্দ্র এখানে একা থাকতো, সিঙ্গেল অবস্থায়, কেতু যদি না থাকতো, তাহলে এই জাতকের পায়ে একটা তিল পেতেন আপনি, পায়ের নিচে একটা তিল পাওয়া যেত যদি এখানে কেতু না থাকতো। কেতু আছে, তিলটা থাকবে না, কিন্তু ভ্রমণ প্রচুর করবে। অতএব এখানে যেটা লিখেছেন জাতক ভ্রমণ করতে সফল হবে, ঠিকই লিখেছেন। ভ্রমণ তো ওকে চেষ্টা করতে হবে না যে সফল হবে ও। ব্যক্তি সফল তো তখনই যখন চেষ্টা করে, তো চেষ্টাই করতে হবে না, এমনি ভ্রমণ হবে। তারপর কি আছে? ন্যায় প্রিয় হবে, হ্যাঁ ন্যায় প্রিয় হবে। বুদ্ধিমান হবে, হ্যাঁ বুদ্ধিমান হবে, ঠিক। জাতক সন্তান পালনকারী হবে, সন্তান পালনকারী হবে তো, হ্যাঁ। চরিত্রবান হবে, এটা বলতে পারলাম না, চরিত্রবান হবে। পঞ্চমের শুক্র বসে আছে রাহুর সঙ্গে, আবার বুধ সেখানে, চরিত্রবান লিখি কি করে? অতএব এই চরিত্রবান কথাটা কেটে দেবেন, এটা হবে না। ক্রোধী, হ্যাঁ ক্রোধ থাকবে। জাতক ধূর্ত, ধূর্তটা ব্যবহার করবেন না, এখানে চালাক ব্যবহার করবেন, একটু চালাক আছে ছেলেটা। চতুর ব্যবহার করতে পারেন। দুর্বল না, দুর্বল নয়। যাতে উপার্জনকারী হয়, হ্যাঁ উপার্জনকারী, ঠিক আছে। সজ্জন দ্বারা পীড়িত, কেন সজ্জন দ্বারা পীড়িত হবে কেন? ভুল কাজকর্ম করেছে নাকি? করতে পারে স্যার। স্পষ্টবাদী, উকিল, ঐশ্বর্যশালী, প্রসিদ্ধ, কীর্তিমান হয়ে থাকে। স্পষ্টবাদী হবে অবশ্যই। উকিলের পেশা বলা যেতে পারে, পঞ্চমে যেহেতু বুধ আছে টেনে দিতে পারবে, উকিল অসুবিধা হবে না। ঐশ্বর্যশালী হবে, টাকা পয়সা আসবে, প্রসিদ্ধ হবে, ঠিক। কীর্তিমান অবশ্যই হবে। যাতে বিলাসী হবে, বিলাসী হবে। পঞ্চম কে আছে? পঞ্চমপতি দ্বিতীয় আছে, হ্যাঁ বিলাসী হবে, ঠিক। পঞ্চমের সঙ্গে দ্বিতীয় সম্বন্ধ হয়েছে, একদম কারেক্ট। বিলাসী হবে। মিষ্টান্নভোজী, না মিষ্টান্নভোজী বলতে আহ মিষ্টি খাবে ঠিক কথাই, কিন্তু মিষ্টি যে খুব প্রিয় এমনটা নয়। দ্বিতীয় মঙ্গল আছে না, একটু ঝাল প্রিয় হবে। কোথায় গেল? যশস্বী হবে, সুখী হবে, চঞ্চল স্বভাবের হয়। চঞ্চল স্বভাবের আহ, না অতটাও চঞ্চল হবে না, অতটাও চঞ্চল হবে না, মোটামুটি স্থির প্রকৃতি থাকবে। জাতকের আয় খুব ভালো হয়, খুব প্রসিদ্ধ হবে, হ্যাঁ ঠিক আছে প্রসিদ্ধ হবে। জাতক দানি, মানি, ধনী, উফ বাপরে। এর জীবনের মধ্যভাগ ও শেষ ভাগ সুখ পূর্বক ব্যতীত হবে। আচ্ছা, মধ্যভাগ ও শেষ ভাগ সুখ পূর্বক ব্যতীত হবে, তার মানে প্রথম ভাগটা কি ছিল? খুব কষ্টের। জাতকের ভাগ্যোন্নতি হবে, অর্থ অর্থ কম থাকে। মাঝে জাতকের মধ্যে। পিতৃদোষ থাকার জন্য খাবারে চুল পড়া, পোষ্যের মৃত্যু ঘটবে। জাতকের 1, 3, 42, 10, 11, 26 রাহুর দশা ও রাহুর অন্তর্দশা চলবে। ও আচ্ছা, পড়াশোনার মধ্যম, চাকরির মধ্যম বা দেরি হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বিচারটা করেছেন খুব সুন্দর, ভালোই লিখেছেন। কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করলাম, বাকি তো ঠিকঠাকই আছে। কিন্তু আপনাকে না এই ইনস্ট্যান্ট বলতে হবে, বুঝলেন দেখুন বাবু, বিচারটা ইনস্ট্যান্ট বলতে হবে। আমি লিখেছি এই পর্যন্ত, আমার মাথায় আছে, এটা বললে হবে না, ভুলে গেলে চলবে না। দেখে দেখে তো আমরা লিখি, দেখে দেখে। আর স্যার এদের ইয়েগুলো মোটামুটি আপনি যা শিখিয়েছেন এগুলো মিলে গেছে, হ্যাঁ মানে এই পিতৃদোষের যে ইয়েগুলো, গুণগুলো, ওগুলো
মিলেছে ওদের আপনার আর কি। কথাটা একদম আস্তে শোনাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। ওদের স্যার পিতৃদোষের ইয়েগুলো সব মিলেছে আর কি, যেগুলো বলেছিলেন আপনি। পিতৃদোষ? হ্যাঁ, পিতৃদোষ তো ওদের যেমন খাবারে চুল পড়ে, আবার আপনার পোষ্যেরও মানে গরুর আর কি মৃত্যু হয়েছিল। আর ওদের পায় যে বাথরুমটা রয়েছে ওটা আপনার ওই পূর্ব দক্ষিণ কোণে রয়েছে আর কি। হ্যাঁ, ওটা তো মিলবেই, ওটা না মিলে যাবে কোথায়? পিতৃদোষ আছে মানে ওটা তো হ্যাঁ, করতেই হবে। এবার বলুন, যারা যারা লিখেছেন বিচারগুলো সবার ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? হ্যাঁ স্যার, সব ক্লিয়ার হয়েছে স্যার। ওই নাম্বারটা ক্লিয়ার ছিল, ওই নাম্বারটা যে ঘরগুলো বোঝাচ্ছে সেটাও জেনে গেলাম। ওই যে নাম্বারগুলো স্যার, ওই যে 2, 4, 6, 11 এগুলো যে মানে ঘরগুলো, 12টা ঘরের মধ্যে এক বলছে, সেটা আজকে একদম ক্লিয়ার হয়ে গেল। বাহ! তাহলে এবার আপনারা, আমি আবার একটা টাস্ক আজকে দিয়ে দিচ্ছি গ্রুপে, সেটাও এখন লিখে লিখে পাঠাবেন, কেমন? কি স্যার? তো এরকম কয়েকটা 10-12টা বিচার যদি প্র্যাকটিক্যাল ঠিকঠাক করে ফেলতে পারেন, আপনারা রেডি হয়ে গেছেন। আর আর কিছু লাগবে না আপনাদের। সবার বিচার করতে পারবেন তখন। ওই আচ্ছা, গ্রুপে স্যার একটা পাঠিয়েছিলেন স্যার কেউ, সেটা স্যার, সেটাই স্যার প্রথমে স্যার লিখে দিয়েছিলাম স্যার। গ্রুপে কোনটা বলুন তো? স্যার এর আগের দিন গ্রুপে মানে একজন দিয়েছিলেন ইয়েতে, যে বিচার করে দিতে, সেটা স্যার করে দিয়েছিলাম স্যার। ও আচ্ছা 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 আচ্ছা। ওই স্যার প্রথমে যেটা দেখলেন আপনি, স্যার প্রথমে যেটা দেখলেন আপনি। এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এটাই স্যার। একটু দেখে দেন স্যার, ঠিক আছে কিনা। এর লগ্ন কোথায়? চাকরির যোগ সবচেয়ে ভালো কেন? চাকরির যোগ সবচেয়ে ভালো কেন লিখেছেন?
অজিতবাবু, স্যার 2, 6, 10, 11 সব মিলে যাচ্ছে স্যার, ওই জন্য নাম্বার গুলো মিলে যাচ্ছে বলে। আচ্ছা, এই ছক দেখে কি মনে হচ্ছে, চাকরির ছক না ব্যবসার ছক? হ্যাঁ স্যার। এই ছকটা দেখে আমরা কি বলবো, এই ছকটা চাকরির জন্য হয়েছে নাকি ব্যবসার জন্য হয়েছে, মানে কোন দিকটা এর জন্য ভালো, আচ্ছা চাকরি না ব্যবসা? স্যার, হ্যাঁ স্যার, আপনি আজকে ওই যে সূত্রটা বললেন স্যার, হ্যাঁ, ওই ঘরগুলো দেখতে হবে তাহলে। দেখুন, দেখে বলুন। হুম। চাকরির জন্য 6টা স্ট্রং হয়, 6 ঘরটা স্ট্রং হওয়া দরকার। হ্যাঁ, এই ছয়টা কি স্ট্রং আছে? হুম। ষষ্ঠতে স্যার কেতু আছে স্যার। তাহলে ষষ্ঠে যদি কেতু থাকে, কেতু কি চাকরি ওকে দেবে, চাকরি করতে দেবে? না তাহলে ঠিক। ওই 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 নাম্বার গুলো স্যার ভুল হচ্ছে স্যার, আজকে নাম্বার গুলো শিখে গেলাম আজকে, এবারে আরো ভালো করে করবো। হ্যাঁ, বাকি যা লিখেছেন ঠিকঠাকই আছে। আর ব্যবসা হলে স্যার সপ্তম দেখবো, সপ্তমটা হ্যাঁ, স্যার সপ্তমে স্যার, স্যার সপ্তমে শনি আছে স্যার, সপ্তমে শনি আছে। আচ্ছা, সপ্তমে। ব্যবসাটা ওই 2, 7, 11টা দেখবো। হ্যাঁ, 2, 7, 11। হ্যাঁ, তার মধ্যে সাতটা সাতটা স্যার, সাতটা কমন, মানে চাকরির যেমন 6 দেখতে হবে, ব্যবসাও 7 দেখতে হবে একদমই তাই। স্যার। এখানে স্যার সপ্তমে শনি আছে স্যার, তো এটা কি হবে স্যার এটা? এখানে সপ্তমে শনি আছে মানে ব্যবসায় উন্নতি হবে, কিন্তু ধীরে ধীরে হবে। এবং শনির যে ব্যবসাগুলো আছে আমরা সেইগুলো বলবো, সেই ব্যবসায় ট্রাই করতে। আচ্ছা স্যার, ঠিক স্যার, ঠিক। হুম। বাকি খুব সুন্দর আচ্ছা, লোহা জাতীয় বা ওই হার্ডওয়্যারের ব্যবসা এগুলো। হ্যাঁ, হার্ডওয়্যার হতে পারে বা কয়লা খনির ব্যবসা হতে পারে, মানে যেগুলো খুব হার্ড ওয়ার্ক করতে হয়, খুব কঠোর পরিশ্রম করতে হয়, সেই সমস্ত ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে। আর স্যার বিবাহ স্যার ঠিক আছে স্যার, বিবাহটা ঠিক আছে? বিবাহ যোগের জন্য দশা দেখতে হবে, দশা কার দশা চলছে, তার শনির সঙ্গে বৃহস্পতি চলছে, তাই তো? হ্যাঁ, বিবাহ স্যার 2, 7, 11 দেখবো, 2, 7, 11। 211 কি পেয়েছেন এখন এই সময়? হ্যাঁ, 2 নাই স্যার, 7, 11 আছে। ওখানে আবার 1, 6, 10 নেই তো? না না না। যদি 1, 6, 10 হয় তাহলে বিবাহের চান্স এ- আছে। এই এই- এই- এই এক আছে, হ্যাঁ স্যার, এক আছে, 6 আছে, 10 আছে। তাহলে হবে না বিয়ে। সেটা হবে না, না, মানে আগের সংখ্যায় যদি থাকে তাহলে স্যার হবে না। না, কেটে যাবে। ঠিক ঠিক। তাহলে এই বিচারটা পুরোটাই ভুল হয়েছে। পুরোটা ভুল হয়নি, একটু ভুল হয়েছে। ঠিক আছে স্যার। খুব সুন্দর, আপনারা যে চেষ্টা করছেন না, এটাই অনেক বড় আমার কাছে। তো আপনি এত এত ভালো করে বলেন স্যার, ওই জন্য আরো ভালো লাগবে। আপনারা চেষ্টা করছেন, আমি আমার যত জ্ঞান আছে তার থেকেও বেশি কিছু দেওয়ার চেষ্টা করবো। আমি আর একটা কাজ পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ওটা আপনারা করবেন। ঠিক স্যার। আর স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ঐশীর চারটা আমরা বিচার করলাম, এই লগ্ন থেকে কেতু বসে আছে ঘনভাবে, তো বলছি কেতু লগ্ন থেকে গিয়ে থাকলে এদের ডিস্ট্রিবিউটেড সম্পত্তি থাকে, এরকম আমি একটা চার্ট পেয়েছি, তাই কেটে কেটে আসছে, কেটে কেটে আপনি আসছে। ঠিক বুঝতে পারলাম না, ভালো করে বলবেন, মানে আওয়াজটা খুব আস্তে হ্যাঁ, আসছে। হ্যাঁ বলছি লগ্ন থেকে দ্বিতীয় কেতু বসে আছে হ্যাঁ, মকর রাশিতে, হ্যাঁ, ঐশী সেনের চারটা,
হ্যাঁ বলছি তাহলে কি এই ডিসপিউটেড সম্পত্তির কেতু থাকলে নাকি লগ্ন থেকে দ্বিতীয় ডিসপিউটেড সম্পত্তির অধিকারী হয়ে থাকে, এটা কি ঠিক? কোন সম্পত্তি? মানে সম্পত্তিতে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, মানে পেপারে বা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এটা। এটা একটা ভালো পয়েন্ট মনে করিয়েছেন, ঠিক কথাই। দ্বিতীয় কেতু বসে আছে মানে কেতুর কাজ কি গোপন করা বা অন্ধকারে রাখা, তাই তো? হ্যাঁ অর্থাৎ সেই অন্ধকার জায়গা থেকে, গোপন জায়গা থেকে, মিস্টিরিয়াস জায়গা থেকে যেগুলো আসে সব কেতুই দেয়, রাহুই দেয়, এগুলো রাহু কেতুই দেয় এরা। হ্যাঁ অতএব এরা যেখানে যেখানে বসবে, কেতু দ্বিতীয় ঘরে বসে আছে মানে দ্বিতীয় ঘর থেকে যে লাভগুলো দেবে সেগুলো ওইভাবে দেবে, যার কোনো হদিস থাকবে না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা কথাই, একদম বিচার ঠিকই আছে, ওটা দেবে ঠিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন বিচার সম্বন্ধে? স্যার ওই দশা আর নাম্বার গুলো একটু সমস্যা হচ্ছে, মানে বুঝতে পারছি না, একটু বলে দিলে ভালো হতো। 10 নাম্বার কোথায় সমস্যা হচ্ছে? ওই যে উনি করেছেন না, ওই যে নাম্বার গুলো লিখেছেন প্রথমে যে বিচারটা যেটা আলোচনা হচ্ছিল, হ্যাঁ। ওই নাম্বার গুলো কিভাবে এসছে আমি ওটা বুঝতে পারছি না। আচ্ছা, ওইটা আমি আপনাকে বোঝাবো না, ওটা বোঝাবার দায়িত্ব আমি দেব কুমার বাবুকে দিলাম। উনি খাতায় লিখে প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বার, বিবাহের কি নাম্বার, এডুকেশনের কি নাম্বার, যত নাম্বার আমি বলেছি প্রত্যেকটা নাম্বার লিখে লিখে আপনি গ্রুপে দেবেন, একটা পেজে লিখবেন, লিখে গ্রুপে দেবেন, এবং বাপ্পা বাবুকে আপনি বুঝিয়ে দেবেন, আপনার দায়িত্ব এটা। পারবেন তো? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ, একদম। তাহলে বাপ্পা বাবু আজকে স্যার মনে হয় একটু ডিস্টার্ব করছে মনে হয়, কোনটা? নেটওয়ার্ক প্রবলেম রয়েছে মনে হয় আজকে, একটু কেটে কেটে আসছে বা শোনা যাচ্ছে না। আমার তো এখানে ঠিকঠাকই আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আর বলুন, আর কার প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নেই, তার মানে আপনারা মোটামুটি বিচারটা বুঝে গেছেন, তাই তো? খুব ভালো, সংখ্যায় কম হলেও অসুবিধা নেই। আপনারা যে শিখেছেন এটাই বড় ব্যাপার, যদি সবার দ্বারা সম্ভব হয় না। অনেক কিছু মনে রাখার বিষয় থাকে, অনেক রকম ক্যালকুলেশন থাকে, বিচার সবার দ্বারা সম্ভব হয় না। জ্যোতিষের মেন জিনিসটাই হচ্ছে বিচার। আপনারা বিচারে এতদূর এগিয়ে গেছেন মানে বিরাট বড় ব্যাপার। সংখ্যায় কম হোক অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে তৈরি হচ্ছেন আপনারা, এটাই একটা বিরাট বড় বিষয় আমার কাছে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি ক্লাসকে নাকি? স্যার স্যার এরপরে স্যার আরো আরো ক্লাস হবে তো স্যার এরকম? হ্যাঁ, ক্লাস হবে। স্যার ক্লাসে থাকলে পরে আরো জানা যাবে। হ্যাঁ, ক্লাস হবে, অসুবিধা নেই। আমার যখন যখন মনে হবে নতুন নতুন তথ্য আমি আপনাদের দেবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর স্যার আজকে স্যার ইয়েটা দিবেন স্যার, আজকের ওই আপনার ইয়েটা কি বলে স্যার, রেকর্ডিং স্যার, হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবেন। রেকর্ডিং। হ্যাঁ আজকে রেকর্ডিং পেয়ে যাবেন। ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছি স্যার, মানে আমি একটা যে ব্যবসাটা করছি, মানে টাকাগুলো আর কি ওই বাইরেই পড়ে থাকছে, হ্যাঁ, মানে এটা ঠিক, মানে ব্যবসা যেটা করছি স্যার টাকা স্যার বাইরেই পড়ে থাকছে আর কি। টাকা বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, মানে ধারটা, বাইরের ধারটা বেশি হয়ে যাচ্ছে আর কি। ধার বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আমার ধার বেশি হচ্ছে, মানে যারা নিচ্ছে আর কি টাকাটা ফেরত আসছে না আর কি তাদের কাছ থেকে। আচ্ছা, এ তো কমন ব্যাপার। আপনার অগ্নিকোণ স্ট্রং করে দিন, প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা স্যার। অগ্নিকোণে কি আছে আপনার? উম, সে কোন দিকটা ওটা, অগ্নিকোণটা? এই যে পূর্ব দক্ষিণ কোণ। আচ্ছা, ওই দিকটা স্যার ঢোকার একটা দরজা আছে আর কি, হ্যাঁ, বাড়িতে ঢোকার। সেটা হচ্ছে মেন ব্যাপার। মেইন এন্ট্রান্স অগ্নিকোণে আসে মানে তো গন্ডগোল না? হ্যাঁ।
মানে পুরোটাই আর কি, ওই পূর্ব দিকটা পুরোটাই আর কি এন্ট্রান্স ঢোকার, ওইখানেই আর কি দোকানটা আর কি। আপনি একটা কাজ করুন, অগ্নিকোণের মেইন এন্ট্রান্সে একটা লাল কালারের টেপ লাগিয়ে দিন আপাতত, আর ওখানে যে পাপোশটা ব্যবহার করবেন সেটা লাল কালারের পাপোশ ব্যবহার করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তখন আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন বলুন। তো বলছিলাম মানে স্যার আপনি যদি এরকম একটা ক্লাস করেন যে মানে কোন বিষয়ে কি থাকলে পরে কি করবো এরকম হয়, যে কোনটা প্রবলেম থাকলে পরে কি করতে হবে এরকম এইগুলো। আপনি একটু কেটে কেটে বললে সুবিধা হতো, আমি একটা কথা বুঝতে পারলাম না। করতে হবে এরকম, যে এইটাই করতে যদি চেষ্টা করেন। আমি বুঝতে পারছি না, আপনি একটু গ্রুপে কষ্ট করে লিখতে পারবেন? হ্যাঁ স্যার আপনাদের ঠিক আছে। আমি আপনার ঠিক কথাটা আছে এত জড়িয়ে জড়িয়ে আসছে বুঝতে পারছি না। ঠিক আছে আপনি এটা করবেন সত্যি হবে। ঠিক আছে ধন্যবাদ। আপনি সম্বলে গ্রুপে লিখে দেন, আমি গ্রুপে উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। বলুন, আর কোনো প্রশ্ন কারণ? নেই তো? ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি, আবার আগামী সপ্তাহে আমাদের আড্ডা হবে, কেমন? আজকে টাস্কটা দিয়ে দেবেন স্যার, টাস্কটা দিয়ে দেবেন স্যার, আজকে টাস্কটা। হ্যাঁ, টাস্ক দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী সপ্তাহে দেখা হবে। আজকের মতো এখানেই। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।